নমস্কার। এই কয়েকদিন দেখছি, গতকাল থেকে দেখছি ওর ছেলে বাঘের মতো লড়াই করছে, কি করছে। হ্যাঁ, হঠাৎ বাঘ হয়ে গেল। এ তো ওই রকম যদিবাবুর মতো। হ্যাঁ, ছেলে চোর, রেজিস্টার চোর, আর নিজে সাধু। যদি বসুর কথা বলা যায়, কেননা যদিবাবু ব্যক্তিগতভাবে চুরি করেনি, কিন্তু ইনি যে বলছেন আমার ছেলে বাঘ হয়ে গেছে, কি বাঘ তো এখন তো বাঘের চামড়া উঠেই যাচ্ছে। হ্যাঁ, এইবার এখনো জেলের বাইরে আছে। তিহার এই অনুব্রতর মতো যদি তিহারে ঢুকিয়ে দেয়, হ্যাঁ, ও কী হয়ে বেরোবে সে চিনতে পারবে না। সেই জন্যে মহিষাদলে বাঘ পাওয়া যায়। মহিষাদল রাজবাড়ির ভেতরে অনেক বাঘ আছে, সেই বাঘকে নিয়ে এসে রাখুন, নাহলে তো ছেলে জেল থেকে বেরোলে চিনতে পারবে না। এর এর ব্যাপারটা কি হয়েছে জানেন? আমি নর্থ কলকাতার, উত্তর কলকাতার লোক তো, আমার কিছু কিছু পুরনো জিনিস জানা আছে। সেই জন্যে শ্যামবাজার মোড়ে মদের দোকান আছে, মদের দোকানে সামনে একজন ছিল, হ্যাঁ, মোচা বলে নাম তার। তার কাজ ছিল কি জানেন? এই শ্যামবাজার অঞ্চল না, নর্থ কলকাতার বেশিরভাগ জায়গাটা ওর কন্ট্রোলে ছিল। ও চোর, পকেট মার, ছিনতাই বা সব ওর কন্ট্রোলে, এবং ওকে ভাগ দিয়ে যেত। চোর, পকেট মার, ছিনতাই বা সব ওকে ভাগ দিয়ে, পুরনো লোক ছাড়া জানবে না। আমি জানি না অতীন জানবে কিনা, অতীন মনে হয় নাও জানতে পারে, কেন মোচাকে চিনবে না। মদের দোকানের সামনে, শ্যামবাজার মদের দোকানের সামনে মোচা ঠেক ছিল। এই যত চুরি করবে, চুরি করে এনে ওর কাছে দেবে, ও এ ওদের একটা টাকা হাতে তুলে দেবে। হ্যাঁ, এইভাবেই চলতো। পরবর্তীকালে আস্তে আস্তে এগুলো পাল্টায়, তো বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়। ঠিক মনে হচ্ছে আমার ওর ছেলে, হ্যাঁ, সব জায়গায় চুরি করে। এগুলো তো মানে রেকর্ডের, মানে এই অনুব্রত আর মদন যে ভান্ডা ফাটাচ্ছে, এই ভান্ডাটা যে কোথায় গিয়ে দাঁড়াবে সে তার ঠিক ঠিকানা নেই। এ তো বলছেই যে আমার থেকে আমাদের না টাকা দিলেই তুলিয়ে দেবে। ও লালবাজার ফিরছিল, ও তুলিয়ে দিত। যদি কেউ ভাগ না দেবে, ছিনতাই করলো বা পকেট মারি করলো, হ্যাঁ, যদি ওকে টাকা না দেবে, ও পুলিশ দিয়ে তুলিয়ে দেবে। ঠিক এইরকম একদম। আমার মনে হচ্ছে এটা অনেক আমি এই 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 গল্প, এই মোচার রাজত্ব, হ্যাঁ, আমি 66 থেকে দেখেছি। পরবর্তীকালে জেলেও ঢুকেছে, দেখেছি জেলে। আমি চিনতাম না, জেলেই পরিচয় হয়। পরিচয় হবে না, চোরের সঙ্গে আর কি পরিচয় করবো আমি? হ্যাঁ, আমি এই লাইনে তো আমি নেই। ইনার খুব বড় বড় লেকচার মারছে আমার, কিন্তু ঠিক এই মদন ভান্ডা ফাটিয়ে দিচ্ছে, মদন যে আরও কি ফাটাবে সেইটাই আমি ওর ইন্টারভিউটা দেখি। আর এ আমাদের অনুব্রত তো ওই এই আমাদের আমাদের নতুন সরকার এসে, শুভেন্দু এসে তো পাথর চুরিতে দেখিয়ে দিল যে কীভাবে চুরি হয়। আর ও বলছেও যে আমাকে ওখানে টাকা দিতে হয়, ওখানে এত টাকা দিই রেকর্ড হয় এত, মানে ওকে দেবে অল্প, বাদ বাকিটা সব ও একা খাবে। ওই বোচাকে মনে করবেন, সবসময় বোচাকে মনে করবেন, তাহলেই হবে। হ্যাঁ, বোচার মতো ওই একই বুদ্ধি। আর মোদি তো এই আমাদের মদন তো আরও ভান্ডা ফাটাচ্ছে। ওই অভিষেকের বউ চোর, সোনা নিয়ে সোনা পাচার করে। হ্যাঁ, বলছে যে আমি কে চোর হবো, তোর বউ তো চোর। সে তার কোনো উত্তর থাকলে দিন, আপনি প্রকাশ্য বলুন আমার ছেলে বোচা না। বোচার নামটা মনে রাখবেন, তাহলে ভালো হবে। আপনি বলবেন আমার ছেলে বোচা না, আমার ছেলে চুরি করে না, বলুন। আর যদি আপনার ছেলে চুরি করে, আপনি চুরি করেন না, এ আবার কি কথা? এই কোটি কোটি টাকা, কত হাজার কোটি টাকা চুরি করছে, আর আপনি বলছেন জানেন না? এই আপনি সাধু সাধু কী করে আছেন? আপনি সাধু সাধু না হলে তো ডেল্টা পাহাড়ই তো প্রমাণ হয়ে গেছে আপনি চোর কিনা। চোরেদের সঙ্গে বসবেন কেন আপনি? চোরেদের সঙ্গে বসবেন কেন? হ্যাঁ, এই প্রথম তো আপনার এই চোরেদের সঙ্গে বসবেন আর চুরি করি না, এ আবার কি কথা? এ কখনো হয় নাকি? তারপরে আপনার এই বড় বড় কথা, আপনি ট্রেড মিলে বাজেট করেন। হ্যাঁ, আপনার এ আপনার মন্ত্রী কে ছিল আগে? এই ফাইন্যান্স মিনিস্টার,
ফাইন্যান্স মিনিস্টার ছিল অমিত মিত্তির, বিশিষ্ট ভদ্রলোক। অমিত মিত্তিরকে এতে করে দিলেন কেন? অমিত মিত্তির নিজে থেকে কইছে, অমিত মিত্তির তো শারীরিক অসুস্থ না, ও বুঝতে পেরেছে, কিছুদিনেই বুঝতে পেরেছে এ হচ্ছে পাক্কা চোর। এই সময় অমিত মিত্তিরের মুখ্য স্কুলে যেত, হয়তো দেখা যেত ইডি ডাকছে, হ্যাঁ, এই জায়গায়। কিন্তু সেই জন্যই ও এ থেকে সরে গেছে, কেন জানে আপনার সঙ্গে চলা মানে, কেন আপনি কি জিনিস, আপনার গুণগান কত বলবো। মোদির কাছে যান, মোদির কাছে ঘরে একা যান, কাউকে নেবেন না। অমিত মিত্রকে আপনি কি জানেন? ট্রেডমিলে বাজেট করেন, এইটা লোকে হাসবে না? যারা সাধারণত নিম্ন শ্রেণীর লোক, যারা এসব রাজনীতি বোঝেন, তারা বুঝবে না। সুস্থ মানুষ, বুদ্ধি আছে যাদের, এখনকার ইয়াং জেনারেশন জানবে না। আপনি ট্রেডমিলে করছেন, আপনি মোদির কাছে একা ঘরে যান কী জন্যে? আপনি তো অমিত মিত্রকে কোনোদিন নেন না। অমিত মিত্রকে আপনি কি বোঝেন? হ্যাঁ, অমিত মিত্রের আগে থেকে বুঝে গেছে। আমি চন্দ্রিমাকে নিয়ে নিলেন, চন্দ্রিমা কী জানে? ও কী উকিল ছিল, ও কাজ জুনিয়র ছিল, সবাই জানে কি কাজ করতো ওখানে। এটা নয় নতুন ছেলেরা জানে না। একবার শুভেন্দু বলেছিল, হ্যাঁ, চন্দ্রিমার সঙ্গে কিছু ব্যাপার হয়েছিল, আমি হঠাৎ দেখি শুভেন্দু এখন চন্দ্রিমার ইতিহাস বলতে আরম্ভ করলো। আমি রে বাবারে, আমি জানি না, আমি জানি শুধু নাকি শুভেন্দুও জানে? আমি আশ্চর্য হয়ে গেলাম। আপনি তাকে করেছেন ফাইন্যান্স মিনিস্টার, কেন? আপনি তো মোদির ঘরে নিয়ে যাবেন না, কাউকেই নেবেন না। আপনার মোদির ঘরে কজন গেছে বলুন তো? কেউ গেছে? কোনো ফাইন্যান্স মিনিস্টারকে নিয়ে গেছে? আপনি কি ফাইন্যান্সে বোঝেন? আপনি 2 নম্বর টাকা পকেটে ঢুকবে না, ছেলেকে বলবেন নে ওইখান থেকে অত টাকা পাওয়া গেছে, এই কাজ আপনার। আর আপনি সাধু সেজে বসে আছেন। তবু তো জ্যোতিবাবু এসব ব্যাপারে থাকতো না। কিন্তু ছেলে চুরি করলে তার দাগ পড়েই খানিকটা, এ তো কম বেশি দাগ পড়বে, কিন্তু জ্যোতিবাবু চুরি করতো না। আর জ্ঞান ছিল আপনার মতো নাকি? ও ডিপ্লেস ব্যারিস্টার হলে কি হবে? বুদ্ধি ছিল, হ্যাঁ, রাজনৈতিক বুদ্ধি ছিল। আর আপনারা তো পড়ে পাওয়া আপনি চান্সটা কি নিলেন? কংগ্রেসিরা গ্রামগঞ্জে মার খেয়ে মরে যাচ্ছে, কত যে খুন হয়েছে, হ্যাঁ, তার ঠিক ঠিকানা নেই। হ্যাঁ, সেই ফাঁকা জায়গা বিজেপি ছিল না সেই সময়। আমার আর একখানা ধারণা হয় কি জানেন, সে একটা সময় জ্যোতিবাবুকে ওদের পার্টির লোকই বুড়ো হয়ে গেছে, ও আর চালাতে পারছে না। জ্যোতিবাবু বুঝেছে যে আলিমুদ্দিন স্ট্রিট থেকে পেছনে লেগে গেছে, আমাকে সরাবেই এখান থেকে। ও আপনাকে প্রজেক্ট করলো, দিয়ে আপনাকে এন্ট্রি করিয়ে দিল কংগ্রেসে। কংগ্রেসের থেকে আলাদা দল করে, হ্যাঁ, আপনি আলাদা পার্টি করলেন। এটা আমার মনে হয়, হ্যাঁ, জ্যোতিবাবুর বুদ্ধিতে হয়েছে আপনার। যে বুদ্ধ এবার বুঝুক, একটা ভালো ভদ্রমহিলাকে দিয়ে গেলাম, যে সারাক্ষণ চুলকোতে হবে, পেছন চুলকোতে হবে। হ্যাঁ, আপনি এতে কি নাম, একে বদনাম দেন। আপনি এতে আমাদের সোনালীকে যদি এর পদে লাগিয়ে দিলেন পার্লামেন্ট, বিধানসভায়। আপনি একে কি নাম ওর, আমাদের বুদ্ধর পেছনে লাগিয়ে দিলেন। খুব মজা পাচ্ছিলেন তখন, না? এখন যদি আপনার পেছনে লাগাতে হবে না, আমি লাগাবো কেন? ও তো বলেই দিয়েছে। হ্যাঁ, এতে কি নাম ওর, আপনি আন্দামান থেকে আসার সময় কি হয়েছে, ও তো বলেই দিয়েছে। আপনার ভান্ডা তো ফাটিয়ে দিয়েছে। হ্যাঁ, সেটা কি লজ্জা করছে? উত্তর দিন না, ওটা গেল কোথায়? আপনি বলবেন না? আপনি শুধু ভাষণ দেবেন, আমি চোর না, আমার ছেলে বাঘ তো মহিষাদলে যাবেন, গিয়ে বাঘ নিয়ে আসবেন। ওই কদিন এতে ঢুকুক না, তিহারে ঢুকুক, তখন হাততালি দেবে সব জায়গায়। বলুন তো, খেয়ে টেয়ে এসছে, একে মেয়েটা শুদ্ধকে তিহারে পাঠিয়ে দিলেন। আপনি বলবেন এমনি পাঠিয়েছে? বোকা আছি আমরা। আমি জানি না অন্য কেউ বুঝে কি না, আমি তো বুঝি কি জন্য আপনি তিহারে পাঠিয়েছেন। তিহারে ওভাবে পাঠানো যায় না, এটাও তো কি জানেন? ও যদি হাইকোর্টে দরখাস্ত করতো, ওকে প্রেসিডেন্সি বা আলিপুর সেন্ট্রাল জেলে পাঠাতে হতো। কখনো আমি এখানে আছি, আমাকে পাঠিয়ে দেবে তিহার জেলে? হ্যাঁ, এটা হয় না। তিহারে কি কেস আছে? ওর কেস তো নেই, তাহলে কি করে তিহারে পাঠাতো ওকে? আর ও ওখানে মেনে নিল কি করে? আর ও মানবার, এই তো মোদি বলে, এই মদন তো বলে দিচ্ছে, কিছু করলেই আমাকে পুলিশ দিয়ে তুলিয়ে দেবে, কমিশনারকে তুলিয়ে, এই কমিশনারকে দিয়েই আপনি এতে কাজ করে দিলেন।
হিজড়ে কমিশনার, আমি বলছি হিজড়ে কমিশনার ওটা, না হলে ভালো কমিশনার আপনি হাতে পাননি। আদৌ মাটার স্কোয়াডের অফিসার ওসি পেলে আপনাকে শিক্ষা দিয়ে দিত আর্জি করে আপনাকে পুরো শিক্ষা দিয়ে দিত কি হয়, কি হতে পারে। হ্যাঁ, একটা সাব ইন্সপেক্টরের কি ক্ষমতা আপনি জানেন না, আমি জানি কি করতে পারে। ও কমিশনার আঙুল চুষবে, কিচ্ছু করার নেই কমিশনার। ও ছুটি নিয়ে নেবে, শুধু বলবে আমার ওয়াইফের শরীর খারাপ, আমি ছুটি নিলাম, হয়ে গেল। রাত্রিবেলায় ছুটি নিয়ে নিলে ও তো জানে সব ভান্ডা ফেটে যাবে। হ্যাঁ, সেই জন্যই কমিশনার হিঞ্জে। আর লালবাজারের অফিসাররা সব ভয় পায়, সবাইকে ভয় পাইয়ে রেখেছেন। নাহলে ওই চোর কী সব, সোনা পাপ্পু সব কী সব আপনি সাব ইন্সপেক্টরদের র্যাকেট করিয়েছিলেন। আপনি বলেন কিচ্ছু জানেন না, তাহলে আপনি কি জানেন? তাহলে আছেন কেন চিফ মিনিস্টারে? বলুন না, চিফ মিনিস্টার আমি না, ওই এর মতো আমাদের অমিত মিত্রের মতো হয়ে যান আপনি। মানে পরামর্শ দিন কেন? এতে সিপিএমের ফাইন্যান্স মিনিস্টার কে ছিল? আমাদের নামটা আমার ঠিক মনে পড়ছে না। এই তো আমাদের এই তো ছিল আমাদের সরকারেই থাকতেন উনি। হ্যাঁ, কীরকম চিফ মিনিস্টার, এই ফাইন্যান্স মিনিস্টার আপনার মতো অ আ ক খ লিখতে পারে না, টুকে পাস করেছেন তো? না অস্বীকার করবেন টুকে পাস করেননি? ল পাস করে কি করে জানি না আমরা? না আমরা বোকা আছি? বুদ্ধ পেয়েছেন? ল পাস করে কি করে? পড়াশোনা করে কজন পাস করে? খাতা নিচে নামে, কি ছিল একখানা, ওখান থেকে খাতা লিখে উঠতো, কোশ্চেন আগে চলে যেত, এইসব করতেন তো। এই এখন ল হয়ে কালো কোট করলেই উকিল হওয়া যায়? আপনাকে একখানা কেস দিয়ে দিত, একটা বাড়ির কেস দিন না, অরিজিনাল সাইডের একটা কেস দিক না, ক্রিমিনাল তো ছেড়ে দিন। হ্যাঁ, আপনি অরিজিনাল সাইডের কেসে একখানা ওই কোর্ট ঝাঁকাতে হবে, ঝেঁকিয়ে হ্যাঁ ওই বলবেন হ্যাঁ মাইলট, যেটা জজের যে কি পজিশন হয়, ভাববে একখানা অশিক্ষিত লোক মেয়ে এসছে, হ্যাঁ কোর্ট পরে ঝাঁকাচ্ছে শুধু, আর চন্দ্রিমা পাশে বসে আছে। হ্যাঁ, ও দেখছে, ও ভাবছে, ও তো লজ্জা পেয়ে যাচ্ছে। এই আপনার সঙ্গে যে জুনিয়রগুলো থাকে, এক চামচা, এগুলোকে বলা হয় চামচা। হ্যাঁ, আপনি ওই চামচাগুলোকে নিয়ে গেছে, ওরাও তো জানে না একটা অরিজিনাল সাইডের কেসের ব্যাপারে হিয়ারিং করতে পারবেন। আর জজ তো বসে বসে ভাবছে কি গাধা লোকটা, মেয়েটা এসছে, এসে করছে, আপনি চিফ মিনিস্টার বলে ও করছে, বারবার বলছে, ঠিক আছে আমি সব শুনে নিয়েছি, মানে আপনি চুপ করুন, সেটাও বুঝবেন না, সেটাও বোঝার বুদ্ধিটা নেই তো। আর বড় বড় ভাষণ দেওয়ার সময় একদম আমার ছেলে বাঘ হয়ে গেছে, হ্যাঁ এইসব বলা, এগুলো ছেড়ে দিন, ছেড়ে দিয়ে দোষ স্বীকার করে নিন। আমার অভিষেক আমার ছেলে, এটা দোষ স্বীকার করে নিন, এ অন্যায় করেছে এটা ভেবে নিন, আমার জন্যই হয়েছে, ও আপনার জন্য খারাপ হয়েছে সবচেয়ে বেশি। আর ক্রিমিনাল কেস হবে ওর জজের যেসব বদমাইশ ছেলেদের সঙ্গে মিশতো, হ্যাঁ সব কটা ইনকোয়ারি করলে পুলিশ ইনকোয়ারি করুক, বা দেখা যাবে মার্ডার কেস ও ইনভলভ আছে, হতেই হবে। আমি তো অ্যাডভান্স বলছি, হতেই হবে এটা, মানে আমার অভিজ্ঞতায় বলছি, আমি এমনি বলিনি। আমি 67 সাল থেকে এই কেস দেখে দেখে বুড়ো হয়ে গেলাম, এখন 78 সাল হলো। সেই জন্যে হ্যাঁ আমাকে ওই বোকা ভাববেন না, আমি সব দেখি। আপনি হ্যাঁ আমার পেছনে লাগাবার জন্যে আমি ভাবলাম আপনার এলেন সিপিএমকে আমি হ্যাঁ জব্দ করবো এইবার। হ্যাঁ, আপনি তো জব্দ আমাকে করতে দেবেন না, উল্টে গৌরীবাড়ি অঞ্চলে আমার কনস্পিরেসি হয়েছিল, আপনি জানেন না কনস্পিরেসি কি হয়েছিল? হ্যাঁ, এই আপনি এই কি বলেন না সাধন, এগুলো এগুলো মানে বদমাইশ, জল ছাপড় কতবার খেয়েছে আমার কাছে, তার ঠিক অতি। ওর বাবা আমার পায়ে পায়ে ধরে বসে থাকতো, জোয়ার বোর্ডের ছিল, গার্ড ছিল। হ্যাঁ, অতীনকে নিয়ে নিলেন, সাধনকে নিয়ে নিলেন, সাধন সাহাকে নিয়ে নিলেন, সব আমার পেছনে লেগে রইল, লেগে এখন এখন ওই চোরগুলো শান্তি কমিটি করেছে, একটা করেছিল, দুনিয়ার এলাকায় টাকা তুলছে, দুনিয়ার কারখানায় টাকা তুলছে। এখন একটা সরকারি জায়গা খালের ধারে দখল করে বসে আছে, দখল করে বসে শুধু ভাড়া দিচ্ছে, ভাড়া দিয়ে ওখানে মানে বিভিন্ন বিয়ে বাড়ি ছাদ্য সব এতে ভাড়া কাটছে, সরকারি জায়গা। এখনো পর্যন্ত বিজেপি করেনি, আমার মনে হয় খুব শীঘ্রই করে দেবে। হ্যাঁ, ওখানে শুধু তাই না, ওদের কাজ হলে 20 জন খাবে এবং টাকাগুলো নিয়ে ফুর্তি করে ওইখানে মেয়ে ছেলে ঢোকায়।
আবার আমাদের পশ্চিম পাড়া খুব কাছাকাছি, অটোয় উঠলেই পশ্চিম পাড়া পৌঁছে যাওয়া যায়, এইসব করছে। হ্যাঁ, এটা আপনি 15 বছর সহ্য করেছেন, হ্যাঁ আমি সহ্য করব না। ওই চোর ডাকাত হেমেন মণ্ডল গৌরীবাড়ি থেকে টাকা তুলে বেড়ায়। হেমেন মণ্ডল ভিকিরির বাচ্চা না, এইটুকুনি জেনে রাখুন। আমার বাবা আমাকে জেল থেকে বার করতো খরচা করে। এই আমি বদমাইশ, আমি নিজে বলি, আমি নিজে যা খুশি করেছি, আমি মারপিট করেছি, এর বাইরে কিছু করিনি। আমি মেয়ের কাপড় টানিনি, বয়েদের অত্যাচার করিনি। আপনার সব এমএলএ কাউন্সিলর কি করেছে? সব 4টে 5টা করে মেয়ে ছেলে আছে। আরে বাবারে, এ তো ভাবতে পারি না, আমরা স্বপ্নে ভাবতে পারি না 4টে মেয়ে নিয়ে কি করে থাকে। এরা মেয়ে রেখেছে ওই টাকা রাখার জন্য, মেয়ে ছেলে রেখেছে। এর বউরা কি করছে কি জানি, এ বউরা মারে না ওদের, এর তো পাবলিকলি মারা উচিত। কাউন্সিলর কত কোটি টাকার মালিক, এইবার ওর কত 75% তো আপনার ছেলে পেয়েছে। কাউন্সিলর কেউ সুস্থ আছে তো? মদন বলে দিচ্ছে আর অনুব্রত বলে দিচ্ছে সব টাকা নিত। আপনি বলেন না আমার বাঘ, আরে বাঘ যাক না কোনোদিন, যদি কোনোদিন মোদির ইচ্ছেতে আপনি বাইরে আছে আপনার ছেলে, ভাববেন না আপনার জন্যে না, মোদির ইচ্ছেতে বাইরে আছে। যেদিন মনে করবে সেদিনই তিহারে পাঠাবে ওকে তিহারেই পাঠানো উচিত। তাহলে দেখবেন বাঘ যখন বেরোবে, হ্যাঁ চিনতে পারবেন না ছেলেকে, তার থেকে আগে কিনে রাখবেন। যখনই তিহারে ঢুকবে, হ্যাঁ এতে কি নাম ওর আমাদের আমাদের মেদিনীপুরের কাছে মহিষাদল থেকে বাঘ আছে ওদের বিরাট আছে সরু, মানে বাড়ির ভেতরে, হ্যাঁ কিছু না তো 15টা বাঘ আছে, সিংহ আছে, হাতি আছে। যেটা মনে করবেন নিয়ে এসে রেখে দেবেন। আপনার হয়তো ভাবতে পারেন যে থেকে হাতি হয়ে বেরোলো, চিনতে পারবেন না। সেই জন্য ওইখান থেকে আগে থেকে নিয়ে আসবেন তিহার জেলে গেলে। যদি যায় মমতা এই মোদি যদি পাঠায়, না হলে মোদির লকেটটা আপনি পড়বেন। আবার বলছেন বিজেপি কি করেছে? বিজেপি বলে অর্গানাইজ আছে? আপনি বিজেপি সম্বন্ধে জানেন? আমি তো না, বিজেপি করে আমি সব জানি। বিজেপি RSS এর বজরং দলের কি স্ট্রেংথ আছে, অল ওভার ওয়ার্ল্ডের স্ট্রেংথ আছে, সবাই সমীহ করে চলে। এই কিছু বদমাইশ আবার বলেছিল RSS-কে ব্যান করো। ওই আপনার বন্ধু হবে কেউ, মানে আপনি তো মুসলমান না, হিন্দু হয়ে হিন্দু কি করে বলেন? আপনার ব্যবহারই তো মুসলমানের ব্যবহার, আমি তো হিন্দু ব্যবহার না আপনার। আমাদের তো মুখ দিয়ে ওসব বেরোয় না, আপনার মুখ দিয়ে ওসব কী করে বেরোয় জানি না। মুসলমান আপনি বেশি, হিন্দু কম, এইটাই বলবো আমি। আর কি না হলে আপনি বলেন বিজেপির অর্গানাইজেশন নেই? হ্যাঁ, গাধা হাসবে, ঘোড়া আসে তো গাধা হাসবে আপনার এই কথা শুনে। কেন বিজেপি উত্তর দিচ্ছে না জানি না। হ্যাঁ, উত্তর তো দেওয়া উচিত, আমি তো দিচ্ছি, আমি তো দেবই আপনাকে। আপনি চোর, হ্যাঁ আমি যখন রাজনীতি করি, আমার ইতিহাস বললে আপনি আশ্চর্য। আপনি তো এই সুব্রত মুখার্জির সঙ্গে রাজনীতি করেছেন। সুব্রত মুখার্জি আমাকে জানে, সুব্রত মুখার্জিকে কতবার মাঠ থেকে বাঁচিয়েছি। এবং সাধারণ পান্ডে সুব্রত তাকে কোঁচা টেনে দিয়েছিল, আমাকেই বলে হেমেন কোঁচা টেনে দিয়েছে, আমি মেরেছি ওকে। ছেলেদের দিয়েই মারাই, আমি চর্যাবর মারাই, আমি ওইসব রাজনৈতিক নেতাদের ওই অন্য কিছু দিয়ে আর্মস দিয়ে বা ফুট দিয়ে মারাই না। আমি চুল কেটে দিতে বলি। এই গৌরীবাড়িতে আমি কত ছেলের চুল কেটেছি জানেন? মেয়েবাজি করলেই চুল কেটে ঘোরাও পাড়ায়, এটা আমার নিয়ম ছিল। সব নিয়ম আমাকে ভুলিয়ে দিয়েছে। এখন আমাকে ভাবতে হয়, সময় নিতে হয়। আগে আমার সময় নিতে হতো না, সঙ্গে সঙ্গে একদম চুল কেটে ঘোরাও পাড়ায়, ঘুরিয়ে দাও। হ্যাঁ, পাড়ায় মেয়েবাজি বন্ধ হয়ে গেছিল। হ্যাঁ, আমার ছেলেরাও, হ্যাঁ আশা করি করতো না। শুনুন, বদমাইশ, অনেকে বদমাইশ ছেলে ছিল, আমি তো বদমাইশ ছেলে নিয়েই চলতে ভালোবাসি। আমি সিকিউরিটি করেছিলাম, এক্স ডাকাতকে দিয়ে সিকিউরিটি এজেন্সি চালিয়েছিলাম। কিন্তু তারপরে দেখলাম চলবে না, এখানে এদের টাকা দিতে পারবে না, আমি টাকা দিতে পারবো না, যতখানি টাকা দেওয়া উচিত সেই টাকাটা দিতে পারবো না। আমার ইন্টারভিউ আছে সিকিউরিটি এজেন্সির, আমি ব্যাংক ডাকাতদের দিয়ে সিকিউরিটি এজেন্সি করি। খারাপ লোককে ভালো করাটাই এটাই তো কাজ আমার। আরে খারাপ লোককে খারাপ কে দিই? আমি একটা ডাকাতকে আমি 2টো মেয়ে দিয়ে পারি, 4টে মেয়ে দিতে পারি, 4টে ডাকাতি করাতে পারি, কিন্তু ওকে ফিরিয়ে নিয়ে আসার জায়গায় এগুলো ইতিহাস লিখবে না। কেননা কে আমার বিরুদ্ধে কে ছিল বলুন তো? 6.5 বছর CPM। আপনি কতখানি লড়েছেন জানে না, আমি কি লড়েছি সেটা মানে এতে
গৌরীবাড়ির সবাই জানে এবং রাজনৈতিক নেতারা সবাই জানে যে হেমেন গৌরী মানে কলকাতায় কলকাতা কেন বেঙ্গলে সিপিএমকে কুকুর করা বলেন, কুকুর। জ্যোতিবাবু সিআইডি বার্গে আসছে, পুলিশ আমাকে ওসিরা বলছে যাবেন তুমি একটু দেখো যাতে বোম ফোম না মেরে দেয় ছেলেরা। আমি বোম মারবে না। হ্যাঁ, আমার সিআইডি বার্গের দেওয়ালে বড় করে ক্যালকাটা জেলা কমিটি মিটিং ডেকেছিল। এতে লিখছি আমার গেট থেকে ঢুকতেই সিআইডি বার্গের একটা বাথরুম ছিল, বাথরুমের বড় দেওয়াল, প্রায় 15 ফুট দেওয়াল, তাতে লিখেছিলাম আমি। এমনি তো ওয়ালিং আছে, বড় বড় ব্যানার ছিল, মনে হবে যে কংগ্রেসই হচ্ছে। একটা জায়গায় লেখা ছিল, হ্যাঁ, রাইফেলের নলি শক্তির উৎস, হ্যাঁ, লেলি। আর তলায় লেখা ছিল এই রাইফেলের নলে কি নীলট লাগানো আছে, প্রমোদ দাশগুপ্ত। এই 6.5 বছর আমি ওই জায়গায় ওইভাবে ছিলাম। তাহলে বুঝুন ইনকাম ট্যাক্স রেট, নিজের ইনকাম ট্যাক্স বলে, ছেলে তো চোর, পাক্কা চোর, ওর ইনকাম ট্যাক্স আমি জানি, কেউ ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট জানে। ইনকাম ট্যাক্স করলে আপনি তো যদিও আপনার কানে কানে বলে গেছে মরার আগে যে আমার চোর ছেলেটাকে দেখো, পার্টিটাকে নিমতলা ঘাটে দিয়ে যাচ্ছি আমি, তুমি আমার চোর ছেলেটাকে দেখো। আপনি ওকেও কিছু করেননি, ওকে অ্যালাও করেছে চন্দন বোসকে। হ্যাঁ, চন্দন বোসের পার্টনার সব আছে, আনোয়ারের সঙ্গে আছে সব। দিল্লি রোডে তেল চুরি করতো, আর ওই ব্যবসা সে আপনার ছেলে বলে ব্যবসা করে, কী সব নাম আছে, বিলিতি নাম আছে। ওই আর চুরি করে বলুন, ব্যবসা আবার কাকে বলুন, চুরি করে। পশ্চিমবাংলার 1 নম্বর চোর যদি কাউকে বলে মদন কি বলবে, আমি বলছি। আর আমার কথা বলবো, আর মদনকে কি করেছেন আপনি? আরজিকর পিজিটা পুরো কন্ট্রোলে ছিল, তখন আপনি মাংস খেতে পেতেন না, ও মাংস খাওয়াতো আপনাকে। মদন কি আর সব বলবে আমাকে, আমি জানি। হ্যাঁ, আপনি মাংস খেতে পারতেন না, ও মাংস খাওয়াতো। তার ফল কি দিলেন? ওকে বার করে দিলেন, দিয়ে অরূপকে ঢুকিয়ে দিলেন পিজিতে, এবং পেশেন্ট ভরাতে গেছে তাতেও দিচ্ছেন না। হ্যাঁ, সুপারকে বলে দিয়েছেন ও পেশেন্ট ভরাতে পারবে না। একটা মানুষ, একটা ছেলের কতখানি অপমান হয়। ও আরও, আমার তো উচিত আমি ওকে ও শুনুক, শুনে আপনাকে উচিত আপনাকে একদম পুরো যেন কিছু আর শরীরে না থাকে এই প্রকাশ করে দিতে, সমস্ত প্রকাশ করে দিই। এখন তো আর আপনি জেলে পাঠাতে পারবেন না, ও একটু ভয় পায়, ভয় সবাই পায়। হ্যাঁ, জেলে তারা আপনারা বলছেন এই ইডি দিয়ে ওকে ভয় দেখাচ্ছি, এসব কিছুই না। নমস্কার, আমি আমার নতুন করে সব বলবো, এই টাইপেরই কথা বলবো। আমি ঠিক মানে অন্যভাবে বলতে পারি না। আমি এই যেগুলো কেউ বলবে না আমি সেগুলো বলবো, এইটুকুনি ভাববেন। নমস্কার।